স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার আমাদের আজকের আলোচনার বিষয় যেটা অস্টিও আর্থ্রাইটিস এবং তার আধুনিক চিকিৎসা। তো আমি শুরুতে একটু জানতে চাইবো যে অস্টিও আর্থ্রাইটিস বলতে কি বোঝায়? অস্টিওআর্থ্রাইটিস বলতে বোঝায় যে আমাদের যে জয়েন্ট আছে সেখানে যে একটা ধরনের কার্টিলেজ আছে তরুণাস্থি, সেটা যদি ক্ষয় হয়ে যায় তারপরে যদি হাঁটুতে যে অসুখটা শুরু হয় সেটাকে আমরা অস্টিওআর্থ্রাইটিস বলি। এই অস্টিওআর্থ্রাইটিস যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো জয়েন্টে হতে পারে। বেসিক্যালি সবচেয়ে বেশি হাঁটুতে বা কোমরের যে অস্থিসন্ধি আছে সেখানে, কিংবা আঙ্গুলের মধ্যে, কিংবা স্পাইনের সব জায়গায় হতে পারে। আচ্ছা, মানে স্যার তাহলে কি দেহের প্রায় সমস্ত অস্থিসন্ধিতেই এটা হতে পারে? হতে পারে, বিশেষ করে যেসব অস্থিসন্ধি ওজন বহন করে সেগুলিতেই বেশি হয়। আচ্ছা, ওজন বহনকারী অস্থিসন্ধি। স্যার আমি একটু জানতে চাইবো যে এই অস্টিও আর্থ্রাইটিসের যে উপসর্গ সেগুলো কি, বা একজন রোগী কিভাবে বুঝবে যে সে অস্টিও আর্থ্রাইটিসে আক্রান্ত? কোনো রোগী যদি অস্টিওআর্থ্রাইটিসে আক্রান্ত হয়, প্রথমত যে অসুবিধাগুলি সে সম্মুখীন হয়, প্রথমত জয়েন্টে ব্যথা হয়, জয়েন্ট ফুলে যায়, কিংবা জয়েন্টের মধ্যে এক ধরনের আওয়াজ সে ফিল করে বা ক্রিপিটেশন বলি আমরা। তারপরে তার পাটা বা জয়েন্টটা শক্ত হয়ে যায়, তারপরে তার জয়েন্টের মুভমেন্ট করতে অসুবিধা হয়। এই যে আমরা বললাম যে উপসর্গগুলো বা রোগী কিভাবে বুঝতে পারবে, স্যার এর পিছনের কারণগুলো কি? অস্টিওআর্থ্রাইটিস কেন হচ্ছে? বেসিক্যালি অস্টিওআর্থ্রাইটিস আমরা দুই ধরনের অস্টিওআর্থ্রাইটিস বলি। একটা হলো প্রাইমারি, যেটা আমাদের বয়সজনিত কারণে হয়। মানুষের বয়স যখন বাড়তে থাকে, একটা বয়সের পরে এই কার্টিলেজের একটা চেঞ্জ হয়, সেখান থেকে আস্তে আস্তে ক্ষয় বাড়ে, একটা বয়সের সাথে এটা হয়। আরেকটা আছে সেকেন্ডারি কজ, কোনো কারণে যদি আপনি আঘাত পান, কিংবা দেখা যাচ্ছে যে অনেকগুলি অন্য অসুখ আছে, যেমন রিমাটয়েড আর্থ্রাইটিস, গাউট, কিংবা অনেক ধরনের আরও অনেক কিছু বাত আছে, সেগুলির থেকে যে কার্টিলেজ ক্ষয় হলে আমরা সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস বলি। বেসিক্যালি মোস্ট অফ দ্য পেশেন্ট প্রাইমারি অস্টিওআর্থ্রাইটিস বা বয়সজনিত যে ক্ষয় সেটাতে ভোগেন। আচ্ছা স্যার, কোনো সিস্টেমিক ডিজিজের কি ভূমিকা আছে কিনা অস্টিওআর্থ্রাইটিসে? কিছু কিছু সিস্টেমিক ডিজিজ আছে, যেমন আপনার ডায়াবেটিস, থাইরয়েডের প্রবলেম, বা এগুলিতে অস্টিওআর্থ্রাইটিসের পরিমাণটা বাড়ায় দেয়। আচ্ছা, সম্ভাবনা বেড়ে যায়। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো যে প্রচলিত যে চিকিৎসা পদ্ধতি অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে সেটা কেমন? আমাদের এখানে যে প্রচলিত চিকিৎসা পদ্ধতি আছে সেটা হলো গিয়ে, আমরা প্রথমত রুগীকে বলি যে আপনাদের হাঁটুর যত্ন নেবেন, বা যে জয়েন্টে আপনার এই অস্টিওআর্থ্রাইটিস হয়েছে সেটা যত্ন নিতে হবে। রিপিটেড ইউজ করাটা একটু যত কম করা যায়, সঙ্গে এরপরে কেউ ব্যথার জন্য ওষুধ খায়, নর্মালি আমরা বলি যে আপনার প্যারাসিটামল খাওয়া যেতে পারে, কিন্তু এরপরে অনেক বেশি পরিমাণে ব্যথা হলে অনেকে এনএসআইডি বলে একটা ওষুধ আছে, এগুলি খায়, এগুলি অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এছাড়া অনেক রুগীকে আমরা ফিজিওথেরাপিতে বলি। এর বাইরে আমরা অনেক সময় স্টেরয়েড ইউজ করি বা হাইলোনিক অ্যাসিড ইউজ করি। কিন্তু এই প্রচলিত যে চিকিৎসা পদ্ধতি, এগুলি অনেকগুলি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তো এই পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য কেউ যদি ব্যথার ওষুধ 7 দিনের পরে অনেক দিন খায়, তাহলে কিডনিতে প্রবলেম হতে পারে, লিভারের প্রবলেম হতে পারে, হার্টের প্রবলেম হতে পারে, কিংবা স্টেরয়েডের যে ইনজেকশন ব্যবহার করা হয় সেগুলির অস্থিসন্ধির প্রদাহ যদিও কমায়, কিন্তু পরবর্তীতে তার ক্ষয়ের পরিমাণটা বাড়ায় দেয়। সেই ক্ষেত্রে এই প্রচলিত চিকিৎসা পদ্ধতির খারাপ যে জিনিসগুলি সেগুলি সম্বন্ধে আমরা রোগীকে আগেই ব্রিফ করে নেই, এবং এর থেকে বেরিয়ে আসার জন্য একটা নতুন চিকিৎসা পদ্ধতি এখন এসেছে, আমরা সেটার ব্যাপারে তাদেরকে বলি। আচ্ছা স্যার, সেই যে আপনি বললেন নতুন চিকিৎসা পদ্ধতি এসেছে, স্যার সেটা সম্পর্কে একটু জানতে চাইবো। আমরা নর্মালি যেটা আমার তরুণাস্থি বা কার্টিলেজটা ক্ষয় হয়ে গেছে সেটাকে রিজেনারেট করতে চাই, আমার রোগের মূলে চিকিৎসা করতে চাই। সেক্ষেত্রে আমরা পিআরপি বা স্টেম সেল দিয়ে সেই চিকিৎসা করা যাবে। স্যার তাহলে তো পিআরপি স্টেম সেল রিজেনারেটিভ মেডিসিনের একটি শাখা হিসেবে দেখা হচ্ছে। জি, রিজেনারেটিভ মেডিসিন একটা চিকিৎসা বিজ্ঞানের নতুন শাখা। সেখানে দুটো টুলস আছে, একটা হলো পিআরপি আর একটা স্টেম সেল। আমরা রোগের ধরনের উপর ডিপেন্ড করে আমরা পিআরপি কিংবা স্টেম সেল ব্যবহার করে থাকি। স্যার অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে এই ধরনের চিকিৎসার সুবিধা কি? বেসিক্যালি আমরা যেটা হলো যে আমরা পিআরপি বা স্টেম সেল রোগীর শরীর থেকে নিয়ে এটা ব্যবহার করি, এবং আমরা টিস্যু রিজেনারেট করে তার যে রোগের যে ব্যথার কারণ বা লিমিটেশন মুভমেন্টের সেগুলি থেকে উত্তরণের জায়গা তৈরি হয়েছে। আর এটা নিজস্ব শরীর থেকে তৈরি করার কারণে এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এবং এটা রোগীকে দীর্ঘমেয়াদী রোগ থেকে ভালো রাখার একটা জায়গা তৈরি করে দিয়েছে। আচ্ছা স্যার, আপনি আগে বলেছেন যে প্রচলিত যে চিকিৎসা পদ্ধতি আছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ আছে যে ফিজিওথেরাপির কথা বলেছেন আপনি। তো পিআরপি বা স্টেম সেল দিয়ে চিকিৎসার পরেও কি ফিজিওথেরাপির দরকার হতে পারে? জি, আমরা নর্মালি যে রোগীদের হাঁটুতে বা বিভিন্ন জয়েন্টে যে অস্টিওআর্থ্রাইটিস হয় সেক্ষেত্রে ব্যবহার না করার কারণে সারাউন্ডিং মাসেলগুলি
উইক হয়ে যায়, আচ্ছা, রেঞ্জ অফ মুভমেন্ট কমে যায়, সেই ক্ষেত্রে পিআরপি স্টেম সেলের সাথে আমরা রিহ্যাবিলিটেশনের জন্য ফিজিওথেরাপিটাকেও অ্যাডভাইস করে থাকি। স্যার আপনারা কোন ধরনের রোগীর ক্ষেত্রে প্রচলিত চিকিৎসা পদ্ধতি অনুসরণ করেন, আর কোন ধরনের রোগীর ক্ষেত্রে আপনাদের মতামত থাকে যে রিজেনারেটিভ মেডিসিন দিয়ে বা যে স্টেম সেল এবং পিআরপির কথা বলেছেন সেটা দিয়ে আগানোর? আসলে এখন যে বেসিক্যালি অস্টিওআর্থ্রাইটিসের ব্যাপারে আমরা মনে করি যে রোগটা যদি প্রথমে ধরা পড়ে সেই ক্ষেত্রে আপনার জীবনযাত্রার পরিবর্তন বা আপনি নিজস্ব কিছু ব্যায়াম করে যদি আপনার ওয়েটটা ম্যানেজ করে যদি আপনি ভালো থাকেন, আর সিম্পলি যদি প্যারাসিটামল মাঝে মধ্যে খেয়ে আপনি ভালো থাকেন, তাহলে ওই পদ্ধতিতে কিছুদিন চিকিৎসা নেবেন। তারপরে দেখা যাচ্ছে আপনাকে কোনো ডিপেন্ডেন্সি ডেভেলপ হচ্ছে পেন কিলারের উপরে বা আপনাকে দীর্ঘমেয়াদী ফিজিওথেরাপি নিতে হচ্ছে, সেক্ষেত্রে রোগের প্রাথমিক দিকেই আমরা পিআরপির মাধ্যমে চিকিৎসা করতে পারি। আর রোগটা যদি অনেক অ্যাডভান্স হয়ে যায়, যেক্ষেত্রে অপারেশন ছাড়া আপনার বা হাঁটু প্রতিস্থাপন ছাড়া কোনো উপায় নাই, সেক্ষেত্রে আমরা স্টেম সেল হলো আপনাকে উইদাউট কোনো অপারেশন ছাড়াই আপনাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেবে। স্যার আপনি বলেছেন যে জীবনযাত্রার মান পরিবর্তনের একটা কথা বলে থাকেন আপনারা, তো কেবল যারা শুরু করেছেন ব্যথায় ভুগছেন তাদের ক্ষেত্রে জীবনযাত্রার মান কি ধরনের পরিবর্তন আনতে বলবেন আপনি? আসলে অস্টিওআর্থ্রাইটিস আপনাদের বয়সের সাথে সাথে যে একটা ক্ষয় হয় সেটা তো অবশ্যই হবে, সেটা 5% করে পার ইয়ারলি আপনার কার্টিলেজটা ক্ষয় হয়, কিন্তু এটা যেসব জয়েন্টে ওজন বহন করে সেখানের উপর যদি আপনার ওজন বেশি থাকে সেটা একটা দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, সেক্ষেত্রে আপনি ওজন কমাবেন। সেটাকে আমরা বলি যে একজন মানুষের হাইটের সাথে ওয়েটের একটা রিলেশন আছে, বিএমআই বলি, সেটা যার বিএমআই 24-এর নিচে তাকে আমরা বলি খুব একটা দরকার নেই, কিন্তু এরপরে যদি তার ওজন বেশি থাকে আমরা বলি 5% আপনার ওজন কমাবেন। আমাদের যে খাদ্যাভ্যাস আছে, যেমন সুগার ইটসেলফ কার্টিলেজ ক্ষয় করে, এই ধরনের অস্থির প্রদাহ বাড়ায় দেয়, আপনি সুগার অ্যাভয়েড করবেন। এছাড়া আপনার যদি দেখা যায় যে আপনি গম জাতীয় বা প্রসেস ফুডগুলি খান, এগুলি কার্টিলেজের ক্ষয় বাড়ায়, সেক্ষেত্রে এগুলি অ্যাভয়েড করবেন। আর যাদের ডায়াবেটিস বা অন্য ধরনের কোমরবিডিটি আছে, তারা তাদের এই ডায়াবেটিস এবং আদার অসুখগুলি থেকে ভালো থাকার জন্য আমরা কার্বোহাইড্রেট খেতে মানা করি। কারো যদি গেটে বাত থাকে বা গাউট বলি, সেক্ষেত্রে ইউরিক অ্যাসিড বাড়লেও এই ধরনের গুলি সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে, সেক্ষেত্রে খাবারগুলি অ্যাভয়েড করার জন্য, তাহলে উনি ভালো থাকবেন। আচ্ছা স্যার, একটা ব্যাপার একটু জানতে চাইবো যে অস্টিওআর্থ্রাইটিস কি ঋতুভেদে বাড়তে কমতে পারে কিনা? একটা মজার প্রশ্ন হলো যে হ্যাঁ, আমাদের এখানে আমাদের আগে ধারণা ছিল যে এটা বুঝি একটা মিথ বা লোকজন এমনি বলে যে তার হাঁটুতে শীতকালে হলে ব্যথা বেড়ে যায়, কিন্তু বৈজ্ঞানিকভাবে এটা নিয়ে অনেক কাজ করা হয়েছে। রিসেন্টলি একটা রিসার্চে ওরা বলেছেন যে যখন আপনার শীতকালে মোস্ট অফ দ্য পেশেন্ট বলে যে শীতকালে তার বিভিন্ন অস্থিসন্ধির ব্যথা বেড়ে যায়, তো সেটার ব্যাখ্যা হলো যে শীতকালে যখন টেম্পারেচারটা কমে যায় তখন শরীরের অস্থিসন্ধির ভিতরে এক ধরনের পরিবর্তন হয়, সেখানে ক্যাপসুল আছে, ক্যাপসুলের মধ্যে ফ্লুইডটা একটু বেশি বাড়ার কারণে স্ট্রেস হয়, সেক্ষেত্রেও পেইন হয়। এছাড়া শীতকালে আমাদের অনেক কিছু লিমিটেশন হয়, যেমন আমরা পানি কম খাই, তখন ডিহাইড্রেশন হয়, ডিহাইড্রেশনে এই কারণটাও কারণ, সেই কারণেও অস্থিসন্ধির ব্যথা বাড়তে পারে। এছাড়া আমরা শীতকালে যে টেম্পারেচারে আমরা থাকি, নর্মালি দেখা গিয়েছে যে আপনি যদি স্বাভাবিক সবসময় যেই টেম্পারেচারে থাকেন তার থেকে 10 ডিগ্রি নিচে যদি কোন টেম্পারেচার যান, সেক্ষেত্রে আপনার এই প্রদাহগুলি বেড়ে যায়। তো আমরা 10 ডিগ্রি নিচে টেম্পারেচারটা অ্যাভয়েড করব। আমরা শীতকালে যাদের ব্যথা বাড়েন, আমরা হাইড্রেশনের জন্য আমরা পানির পরিমাণটা বাড়াবো। এছাড়া আমাদের ওই সময় আমাদের গোসল করার যে সিস্টেম আছে, আমরা যদি একটু গরম পানি দিয়ে গোসল করি, কিংবা আমরা নিজেরা যে কাপড় শীতকালে ব্যবহার করি নিজেকে ওয়ার্ম আপ রাখার জন্য, কিংবা আমরা একটু ফিজিক্যালি অ্যাক্টিভিটিসটা বেশি করব। এর বাইরে শীতকালে আমরা বলি যে যাদের এই জিনিসগুলি প্রবলেম বেশি হয় তাদের জন্য কিছু সাপ্লিমেন্টেশন ব্যবহার করা যেতে পারে, যেমন আপনি ক্যালসিয়াম, ভিটামিন ডি বা ম্যাগনেসিয়াম কিংবা ফিশ অয়েল, এগুলি খেলে শীতকালে এই রোগীগুলি ভালো থাকেন। আচ্ছা স্যার, একটা প্রশ্ন থাকবে যে অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে বাতের রোগীদের ক্ষেত্রে অনেক সময় প্রচলিত আছে যে ব্যায়াম করলে বা হাঁটলে তাদের ব্যথাটা সরে যাবে, এই ধরনের একটা মিথ দেখা যায়। অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে এটি কতটুকু সত্যি? আসলে আমরা বলি যে মোবিলিটি লাগবে অবশ্যই, প্রতিটা জয়েন্টে মুভ ইজ লাইফ। আপনাকে যদি আপনার যে কোনো জয়েন্টে প্রদাহ হোক, আপনাকে আমরা বলি যে একটু ব্যায়াম করতে হবে মাসেল বিল্ড আপ করার জন্য, জয়েন্টের সার্কুলেশনের রেঞ্জ অফ মুভমেন্টের জন্য। তো আমরা যেটা আমাদের নিজস্ব প্রোটোকল, যে আমরা বলি যে আমাদের সেই প্রেক্ষাপটে সবসময় ফিজিওথেরাপি নেওয়া সবার সম্ভব হয় না। আমরা বলি যে আপনি প্রতিদিন 20 মিনিট হাঁটবেন। যদি আপনি 20 মিনিট হাঁটলে ব্যথা হয়, তাহলে রুল অফ 50 আপনি 10 মিনিট হাঁটবেন, 50 ভাগে নিয়ে আসবেন। আপনি প্রতিদিন 5 মিনিট করে দিনে 4 বার স্ট্যাটিক সাইকেলিং করবেন। এটা একটা সুবিধা হলো, আপনি এটা আপনার নামাজের বা টিভির রুমে যে কোনো জায়গায় রেখে আপনি সকাল, দুপুর, বিকাল, রাত 4 বেলা 5 মিনিট করে করলে আপনার যদি হাঁটুর যে প্রবলেম থাকে সেটাও অনেক বেশি উপকার পাবে। আচ্ছা স্যার, অনেক রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে হাঁটু ব্যথা শুরু হয়েছে বা কোমরে ব্যথা শুরু হয়েছে, তারা বেল্ট ব্যবহার করতে শুরু করেন।
তো স্যার এই ব্যাপারটা আসলে কতটুকু সঠিক, বা এটা ব্যবহারের ক্ষেত্রে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে? আসলে আমরা যদি হাঁটুতে যদি কোনো ধরনের অ্যাকুইট ইনজুরি হয় সেক্ষেত্রে আমরা একটা সাপোর্টিং ব্রেস হিসাবে নি ক্যাপ বা নি ব্রেস ইউজ করি, কিংবা মাজায় যদি ব্যথা হয়, যদি আপনার প্রথম দিকে হয় 2-3 দিন 4 দিন আপনি হয়তো একটা সাপোর্টিং লাম্বার করসেট বা অন্য কোনো ধরনের বেল্ট ব্যবহার করবেন, কিন্তু দীর্ঘমেয়াদী যদি এটা ব্যবহার করেন তাহলে আমাদের যে জয়েন্টের সারাউন্ডিং মাসেল আছে সেগুলি উইক হয়ে যায়। সেজন্য যারা দীর্ঘমেয়াদী এটা ব্যবহার করে তারা হয়তো আরাম পান, কিন্তু ভবিষ্যতে ওনার রোগটাকে আরও বেড়ে যায়। তা আমরা বলি যে আপনি দীর্ঘমেয়াদী কোনো ধরনের ব্রেস বা নি ক্যাপ এগুলি ব্যবহার করবেন না। তারপরে আপনি যখন যদি অনেক দীর্ঘমেয়াদী জার্নি করেন কিংবা অনেক স্ট্রেস কাজ করেন তখন আপনি এটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, জেনে নিলাম অস্টিও আর্থ্রাইটিস ও তার আধুনিক চিকিৎসা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতির পর আবারও ফিরে আসবো বাকি আয়োজন সঙ্গে নিয়ে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।